গুড মর্নিং এভরিবডি। আশা করছি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার তোমাদের যে টপিক থেকে পড়ানো হয়েছিল তার ঠিক পরবর্তী টপিক থেকে তোমাদেরকে পড়ানোর জন্য বা বলার জন্য হাজির হয়েছি। তোমাদের এই ধারাবাহিক ক্লাস অনলাইনে চলবেই যতদিন পর্যন্ত না স্কুল ওপেন হচ্ছে ততদিন পর্যন্ত চলতে থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা বাড়িতে কতটা পড়াশোনা করছি সে বিষয়টা দেখার একটা বিষয় রয়েছে। আমার মনে হচ্ছে না যে সবাই বাড়িতে সমানভাবে পড়াশোনা করছি। কয়েকজন ভালো মতো পড়াশোনা করছে, যারা আমাকে রেগুলার হোমওয়ার্ক পাঠায় তাদের কথা বলি, তাদের পড়াশোনার গতিটা আমি বুঝতে পারছি। কিন্তু বাকিরা যারা হোমওয়ার্ক পাঠাচ্ছে না তাদের গতি, পড়াশোনার কি পর্যায়, কোন পর্যায়ে তারা আছে, তারা আদৌ পড়াশোনা করছে কিনা, আদৌ ক্লাসগুলো করছে কিনা সে বিষয়ে আমি কিছুটাই আন্দাজ বা অনুভব করতে পারছি না। সুতরাং আমাদের প্রত্যেকেরই কাজ হবে রেগুলার ক্লাসটা করে ক্লাসে যে হোমওয়ার্ক দেওয়া হয় সেই হোমওয়ার্কগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠানো। যদি হোমওয়ার্ক না পাঠাও তাহলে তোমাদের ত্রুটি, তোমাদের খামতিগুলো আমি বুঝতে পারবো না। সুতরাং তোমাদের হোমওয়ার্কগুলো পাঠানো খুবই জরুরি, সেটা তোমাদের অনেক উপকার হবে বলে আমার মনে হয়। আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুনামি বা আইলা নিয়ে। সুনামি সম্পর্কে এবং আইলা সম্পর্কে কিছু তথ্য, কিছু ইনফরমেশান আমরা দেব এবং এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন হবে সে সমস্ত কোয়েশ্চেনগুলোকে নিয়ে আমরা পর্যালোচনা করব বা আলোচনা করব, যেটা আমরা ভবিষ্যতে অনেক জ্ঞান বা ভবিষ্যতে অনেক কাজে দেবে বা আমাদের এই পরীক্ষাতে অনেক কাজে দেবে বলে মনে করছি। তো সুনামি বা আইলা সম্পর্কে অনেকেই হয়তো জানো না, বা অনেকে হয়তো শুনেছো বা অনেকে হয়তো দেখেছো, ম্যাক্সিমাম জনই জানো না। 2004 সালে যে সুনামিটা হয়েছিল তখন তোমাদের হয়তো জন্মই হয়নি। তোমাদের এখন 10 বছর বয়স হচ্ছে, ধরো 10 বছর বয়স আমি ধরে নিলাম ম্যাক্সিমাম 10 বছর ধরছি। তো তোমাদের বয়স কত হবে? 10 বছর যদি হয় তাহলে 2011-তে কারো জন্ম, কারো 10-এ জন্ম, কারো 12-তে জন্ম, এইরকম। তো 2004 সালে যে সুনামি হয়েছিল সেটা দেখা সম্ভব নয় তোমাদের। বা 2009 সালে একটা আইলা হয়েছিল, আইলা ঝড়, একটা ঘূর্ণিঝড় হয়েছিল যেটার নাম দেওয়া হয়েছিল আইলা। যেমন কিছুদিন আগে আমাদের এই পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমে যে সমস্ত কিছুদিন আগে ঘূর্ণিঝড় দেখা গেল যার নাম দিয়েছিল আমফান। তো এইরকম তার আগেও তোমরা নাম শুনেছো, বেশ কিছু কিছু ঘূর্ণিঝড় এসছে যাদের এক একটা নাম দেওয়া হয়েছে। যেমন একজনের নাম দেওয়া হয়েছে তিতলি ঝড় দিয়ে এক নাম দেওয়া হয়েছিল। তো এইরকম বিভিন্ন সময়কার প্রাকৃতিক বিপর্যয়গুলোকে, প্রাকৃতিক দুর্যোগগুলোকে এক একটা নাম দেওয়া হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে উল্লেখযোগ্য সুনামি, যেটা কখনোই এর ভয়াবহতা কখনো কেউ ভুলবে না। এই সুনামির কথা আমার ভালো করে মনে পড়ছে না, কারণ আমি ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না যে সুনামিটাতে আমাদের দিকে প্রভাব পড়েছিল কিনা। ঠিক এটা নিয়ে আমি আলোচনা করব অবশ্যই পুঁথিগতভাবে, তথ্যগতভাবে, কিন্তু এটা আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নেই সুনামি সম্পর্কে 2004 সালে। আমার ঠিকঠাক মনে পড়ছে না, কারণ আমাদের দিকে এটা দক্ষিণবঙ্গে হয়েছিল সুনামিটা প্রচুর পরিমাণে। তো এটা তামিলনাড়ুতে প্রচুর পরিমাণে হয়েছে, আমাদের দক্ষিণ ভারতে তামিলনাড়ু, কেরালা, তারপরে কর্ণাটক, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে এই সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে, এটা চেন্নাই, প্রচুর পরিমাণে প্রভাব পড়েছিল। সুতরাং আমাদের উত্তর ভারতে সেরকম প্রভাব পড়েনি, তবে আমাদের পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গায় ভালো প্রভাব পড়েছিল। এবং 2009 সালে যে আইলা হয়েছিল সে আইলার তিক্ত একটা অভিজ্ঞতা আমার ভালো রয়েছে, কারণ সেই সময় আমি কলকাতায় ছিলাম, খুব ভালো করে আমার মনে পড়ছে। এই আইলাতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি, সুন্দরবন এলাকার, মেদিনীপুর এলাকার, দক্ষিণ 24 পরগনা এলাকার, উত্তর 24 পরগনা এলাকার সমস্ত এলাকার বেশ ক্ষয়ক্ষতি বেশ ভালোই হয়েছিল বলে আমার মনে করছি। তো উত্তর 24 পরগনায় সে সময় আমি ছিলাম বারাসাতে, আমি একটা মিশনে পড়াশোনা করতাম। তো 7 দিন, 8 দিন, 10 দিন ধরে কোনো রকমের পড়াশোনা নেই, কোনো রকম কিছু নেই, শুধু খাওয়া দাওয়া আর ঘুমানো, প্রচুর ক্ষয়ক্ষতি, একটা আতঙ্কের মধ্যে থাকা, একটা ভয়ের মধ্যে থাকা, যে কোনো মুহূর্তে বৃষ্টি, যে কোনো মুহূর্তে ঝড়, একদম ঘূর্ণিঝড় ধীরে ধীরে আসা, জানলা দরজা সব ভ্রম করে একটা বন্ধ হয়ে যাওয়া,
এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং এতে বহুত মানুষের ক্ষতি হয়েছিল, বহুত বাড়িঘর উড়ে গেছিল, বহুত রাস্তাঘাটের গাছপালা উল্টে উল্টে পড়েছিল, এতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো এইগুলো সম্পর্কে মোটামুটি আজকের একটু ধারণা আমি দিব, তারপরে আমরা পরবর্তী টপিকে চলে যাব নেক্সট ক্লাসে। তো যাই হোক, আজকে তোমাদের আগে পাঠ্য বইটা কী বলছে সেটা বলে নিই, তারপরে আমাদের রেফারেন্স কি বলবে সেটা আমরা পড়বো। আলটিমেটলি আমরা এই সুনামি এবং আইলা সম্পর্কে একটা বিস্তারিত জ্ঞান, একটা কম্প্যাক্ট, একটা জিস্ট, একটা কম্প্যাক্ট জ্ঞান আমরা অর্জন করতে চলেছি, যেটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে। সুতরাং ক্লাসটা করার আগেই তোমাদের ফুল এনার্জি নিয়ে, ফুল শক্তি নিয়ে, মনোযোগ নিয়ে যাতে তোমরা এই ক্লাসটা করো, যে আইলা সম্পর্কে এবং সুনামি সম্পর্কে কিছু তথ্য, কিছু ইনফরমেশান তোমাদের জানা খুবই দরকার, খুবই প্রয়োজন। ভবিষ্যতে জিওগ্রাফিতে ভূগোল নিয়ে পড়বে, জিওগ্রাফি আলোচনা করবে ক্লাস 7, 8, 9, 10-এ, তখন এটা কাজে দেবে। আদার্স অন্যান্য সময় সাধারণ জ্ঞান হিসেবে এটা কাজে দেবে। তাছাড়া আমাদের খুব ভাইটাল একটা যে 5-এর যে অ্যানুয়াল পরীক্ষা হবে, সেই অ্যানুয়াল পরীক্ষাতেও এটা কাজে দেবে। তো যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ, সুনামি ও আইলা সম্পর্কে আলোচনা করি। স্কুল থেকে ফেরার পথে গীতালি বলল, অনেক সময় জোরে ঝড় আসে, সে ব্যাপারে কিভাবে সাবধান হওয়া যায়। হঠাৎ করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এই সমস্ত ছাত্রীগুলো অতিরিক্ত ট্যালেন্টেড। এরা বাড়িতে যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন এরা গল্প করতে করতে আসে, যে গল্পগুলো নেই অনেক শিক্ষণীয় গল্প। আবার যখন স্কুলে যায় তখন আবার সেই একই রকম গল্প করতে করতে যায়, যেখান থেকে অনেক ধরনের শিক্ষা লাভ করা যায়। কিন্তু তোমরা কি করো, গাড়িতে উঠেই হই হট্টগোল, হাসি খেলা এগুলো নিয়ে ভাবতে শুরু করো। কেউ কখনো ভাবো না যে রাস্তার ধারে কি ঘটছে, এটা কেন ঘটছে, এটা ঘটলে কি হবে, এটা যদি না ঘটা যায় এটাকে কি করে থামা যাবে, মানুষের উপকার হবে না অপকার হবে, এটা আমাদের পরিবেশের ক্ষতি করছে না আমাদের পরিবেশের উপকার করছে, সে সম্পর্কে আমরা আলোচনা করি না। কিন্তু এরা খুবই ভালো স্টুডেন্ট, খুবই ট্যালেন্টেড স্টুডেন্ট, এরা সবসময় একটা এর মধ্যে থাকে। স্কুল থেকে ফেরার পথে গীতালি বলল, অনেক সময় জোরে ঝড় আসে, সে ব্যাপারে কিভাবে সাবধান হওয়া যায়। অজিত বলল, ঝড় বন্ধ করা যায় না, তবে যেখানে ঝড় বেশি হবে সেখান থেকে সরে যাওয়া যায়। অজিত বলছে যে ঝড় তো বন্ধ করা যাবে না, ঝড় তো একটা প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দুর্যোগ, এটা উপরওয়ালা সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান ঈশ্বর যা বলো তার এতে আর বৈজ্ঞানিক কিছু কারণ রয়েছে, তার জন্য এরকম ঝড় হয়ে থাকে। ঝড়কে কেউ থামিয়ে রাখতে পারবে না যদি উপরওয়ালা না চায়। তাহলে আমরা মানুষরা কখনোই ঝড়কে থামাতে পারবো না। তাহলে আমাদেরকে ঝড়কে যেহেতু আমরা থামাতে পারবো না, আর ঝড়ের যদি প্রকোপ বেশি হয়ে যায়, ভয়াবহতা যদি বেড়ে যায়, তাহলে আমাদের সবচেয়ে চালাকি হবে সেই ঝড়ের প্রভাব থেকে আমরা দূরে সরে যাওয়া, ফাঁকা মাঠে না থাকা, ঘরের মধ্যে ঢুকে যাওয়া, গাছের নিচে না থাকা, এই সমস্ত কাজগুলো আমাদেরকে করতে হবে। গীতালি বলল, কোথাও ঝড় বেশি হবে কি করে বুঝবো, কোথায় ঝড় বেশি হবে সেটা আমরা কি করে বুঝবো। গাছপালা ঝড়ে ধাক্কা অনেকটা সামনে দেই। আবার অজিত বলছে যে গাছপালা ঝড়ে ধাক্কা অনেকটা সামনে দেই, কিন্তু সমুদ্রে তো পুরো ফাঁকা, জোরে ঝড় আসে, কোনো বাধা পায় না, তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্র মাছ ধরতে যাওয়া যাবে না। কোনো রকম করে অন্তত সমুদ্রে ঝড় যদি উঠে তো সমুদ্রে না যাওয়াই ভালো, কারণ সমুদ্র পুরো ফাঁকা এলাকা, বিস্তীর্ণ এলাকা, ফাঁকা এলাকা। যে পরিমাণ হাওয়া বয়ে আসে, সম্পূর্ণ হাওয়াটাই কোনো রকম বাধা না পেয়ে সরাসরি বয়ে আসে বলে সমুদ্রে যে কোনো মুহূর্তে নৌকা উল্টে যেতে পারে, যে কোনো একটা জলোচ্ছ্বাস হতে পারে বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তাই বলা হচ্ছে যে সমুদ্র তো পুরো ফাঁকা, জোরে ঝড় আসে, কোনো বাধা পায় না, তাই ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রের মাছ ধরতে যাওয়া যাবে না। রেডিওতে বলে দেয়। যারা মোটামুটি সমুদ্রের তীরবর্তী অঞ্চলে বসবাস করে তারা এগুলো সম্পর্কে বেশি জানতে পারবে। তাদের টিভিতে বা আবহাওয়া দপ্তর থেকে তাদেরকে খুব সবসময় সতর্কবাণী দেওয়া হয়, সংকেত দেওয়া হয়। আর তাছাড়া সমুদ্রে জেলেরা যারা মাছ ধরতে যায় তারাও খুব ভয়াবহ, তাদের আবহাওয়া সম্পর্কে তাদের একটা জ্ঞান থাকে। আকাশের আবহাওয়া দেখে তারা অনুভব করতে পারে যে একটা ঝড়ের সম্ভাবনা আছে, বা বুঝতে পারে যে হ্যাঁ ঝড়ের সম্ভাবনা আছে কি নেই সেটা। আচ্ছা, তখন গীতালি বলছে সমুদ্রের ধারে যারা থাকেন তারা কি করবেন। নাসরিন বলল, তাদেরও সাবধান হতে হয়, সমুদ্রের ধার থেকে যতটা সম্ভব সরে আসতে হয়। সুনীল বলল, বাড়িঘর ফেলে আসবেন, আগে তো মানুষ নিজেদের প্রাণ বাঁচবে। এবার হঠাৎ করে বলছে যে সমুদ্রের তীরবর্তী থেকে যারা সরে আসবে তো বাড়িঘর সব ছেড়ে পালিয়ে আসবে, এটা কি করে হবে, বাড়িঘরের জিনিসপত্র সব চুরি হয়ে যাবে। তখন
নাসরিন বলল, আগে তো মানুষ নিজেদের প্রাণটা বাঁচাবে। 2009 সালে খুব বড় ঝড় হয়েছিল, তার নাম আইলা। তো 2009 সালে, কত সালে হয়েছিল? 2009 সালে যে ঝড়টা হয়েছিল, খুব বড় একটা ঘূর্ণিঝড়, তার নাম হচ্ছে আইলা। আমার মাসিরা সুন্দরবনে থাকে। কোন জায়গায় থাকে ওর মাসিরা? নাসরিনের মাসিরা সুন্দরবনে থাকে। বাড়িঘর সব ভেঙে গিয়েছিল, তারপর আবার ছোট বাড়ি করেছেন। আবার তো ঝড় আসতে পারে। এবার এখানে বলছে আবার তো ঝড় আসতে পারে, আবার বাড়ি ভেঙে যেতে পারে। হ্যাঁ, তখন নাসরিন বলল, এবার পক্ত করে ভিত দিয়েছে, একতলা বাড়ি করেছে, দোতলা তিনতলা হলে বেশি ঝড় লাগে, ক্ষতি বেশি হয়। পরদিন ক্লাসে সবাই মিলে এইসব বলল। স্যার বললেন, সবাই মিলে পরদিন এবার এসে আলোচনা করেছে। তখন স্যার বললেন, ঝড়ের ব্যাপারটা তোমরা বেশ বুঝেছো দেখছি। 2004 সালে একটা সুনামি হয়েছিল। বুঝে, তোমরা তো ঝড়ের ব্যাপারে তো মোটামুটি জানোই। ঝড় হলে কি হয়? ঝড় হলে নিরাপদ জায়গায় যেতে হয়, ফাঁকা জায়গায় যেতে হয় না, ফাঁকা জায়গায় থাকতে হয় না। সেখানে ঝড়ের গতিবেগটা বেশি, ফাঁকা জায়গা বলে হাওয়ার গতিবেগটা বেশি। ফলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যারা থাকে তাদেরকে বাড়িঘর ছেড়ে একটু ভিতর দিকে চলে আসতে হয়। বা সে সময় যারা মাছ ধরতে যান জেলেরা, তাদেরকে সে সময় মাছ ধরতে না যাওয়া উচিত, কারণ গেলে যে কোনো বিপদ হতে পারে। ঝড় হলে যে কোনো অঞ্চলে বাড়ি ঘর ইত্যাদি ভেঙে যেতে পারে। যেমন 2009 সালে আইলা হয়েছিল, ঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়, যেটা নাম দেওয়া হয়েছিল আইলা। কি নাম দেওয়া হয়েছিল? আইলা। এই সময় সুন্দরবন অঞ্চলে প্রচুর পরিমাণে প্রকোপ পড়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। ঠিক আছে, তো স্যারকে এসব বললেন। তখন স্যার আবার অন্য একটা গল্প শোনালেন, যে তোমরা তো আইলা সম্পর্কে বা তোমরা তো ঝড়ের ব্যাপারটা বেশ ভালোই বুঝেছো। তাহলে শুনো, 2004 সালে সুনামি হয়েছিল। কি হয়েছিল? 2004 সালে সুনামি হয়েছিল, সেটা ছিল সামুদ্রিক জলোচ্ছ্বাস। সুনামি কথার অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। সুনামি, হ্যাঁ, এর মানেটা হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। সমুদ্রের ধারের লোকদের খুব ক্ষতি হয়েছিল। অরূপ বলল, শুনেছি স্যার, সমুদ্রের জল উঠে এসেছিল, আমরা টিভিতে দেখেছি, উঁচু হয়ে জল ছুটে আসছে, সেবারও অনেক ক্ষতি হয়েছিল। এবার মোটামুটি অরূপ এই ব্যাপারটা একটু টিভিতে দেখেছে বলে ও বুঝতে পারছে। তখন স্যার বললো, আসলে সমুদ্রের নিচে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল। কি হয়েছিল? ভূমিকম্প মাঝে মধ্যে বেশ কয়েক বছর আগে কয়েকবার ভূমিকম্প হয়েছিল। তার মধ্যে অন্যতম হয়েছিল 2011 সালে একটা ভূমিকম্প হয়েছিল, আর একটা হয়েছিল যেটা 2015 সালে। খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছিল। তোমরা যারা মালদাতে আছো তারা মোটামুটি বুঝতে পেরেছো, বা তারা বুঝতে পেরেছে। নেপালে প্রচন্ড ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি হয়েছিল 2015 সালে, এটা আমাদের মনে আছে। তো ভূমিকম্প যে কোনো জায়গায় হতে পারে। ভূমিকম্প একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, সুনামি একটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। খরা, বন্যা, সুনামি, ঘূর্ণিঝড়, হ্যাঁ, রৌদ্র, এগুলো সবগুলোই হচ্ছে যে কোনো মুহূর্তে একটা প্রাকৃতিক বিপর্যয়, যেটা প্রাকৃতিক কারণে সৃষ্টি হতে পারে বা মনুষ্য কারণে সৃষ্টি হতে পারে। কিন্তু এটা কেউ থামাতে পারে না। এটা যার ভয়াবহতা, প্রকোপ এটা অনেকটা বেশি, এতে মানুষের ক্ষয়ক্ষতি প্রচণ্ড হতে পারে বা হয়ে থাকে। অরূপ বলল, শুনেছি স্যার, সমুদ্রের জলে উঠে এসেছিল, আমরা টিভিতে দেখেছি, উঁচু হয়ে জল ছুটে আসছে, হ্যাঁ, সেবারও অনেক মানুষের ক্ষতি হয়েছিল। তখন স্যার বলল, আসলে সমুদ্রের নিচে প্রচণ্ড ভূমিকম্প হয়েছিল। আমাদের রাজ্যে তেমন মারাত্মক ক্ষতি হয়নি, কিন্তু দক্ষিণ তামিলনাড়ুর দিকে প্রচুর ক্ষতি হয়েছিল। তাহলে সুনামিতে কোন দিকে বেশি ক্ষতি হয়েছিল? দক্ষিণ তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর ক্ষতি হয়েছিল। কোথাও 3 মিটার, কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল উঠে এসেছিল। হিসাব আছে কতটা উঁচু? আমাদের এই যে একটা বিল্ডিং, এই যে ঘর, আমার যে ঘর, সে মেঝে থেকে নিয়ে ছাদ পর্যন্ত ম্যাক্সিমাম 8 থেকে 9 ফুট। তাহলে সেখানে মোটামুটি তোমরা ধরো যে কোনো জিনিসের কথা, যেখানে একটা তুমি ভাবতে পারো 3 মিটার থেকে যদি 12 মিটার উঁচুতে জল উঠে আসে, তাহলে কতটা হতে পারে? এটা ভাবার বিষয় রয়েছে, তাই না? যে একটা জলোচ্ছ্বাস, জলের ঢেউ, যদি ঢেউটা 3 মিটার থেকে 12 মিটার উঁচু হয়, তাহলে সর্বোচ্চ কত হয়েছিল? 12 মিটার উঁচু জল উঠে গেছিল এই সুনামিতে। তাহলে ভাবতে পারো কত ক্ষয়ক্ষতি হবে। তো এবার অরূপ বলছে 3 মিটার মানে একতলা বাড়ির ছাদ। হিসাব করো, 3 মিটার মানে এই যেখান থেকে বাড়ি যে ছাদ, সেইটা একতলা বাড়ির ছাদ। আর 12 মিটার মানে 4 তলা বাড়ির ছাদ। হিসাব করো, 4 তলা উঁচু, 3 তলা উঁচু, 1 তলা উঁচু, এতগুলো উঁচু বাড়ি, এতগুলো উঁচু, এত পরিমাণ উঁচু ঢেউ যদি আসে, তাহলে মানুষের ক্ষয়ক্ষতি হবে কি হবে না? অবশ্যই ক্ষয়ক্ষতি হবে, অনেক ক্ষয়ক্ষতি হবে। গাছপালা ভেঙে যাবে, বাড়িঘর ধ্বংস হয়ে যাবে, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া সব কিছু উলট পালট হয়ে যাবে, বাড়িঘরগুলো সব ধসে চলে যাবে।
এইরকম ঘটনা এখানে ঘটেছিল। তাহলে এই যে সম্পর্কে মোটামুটি এই প্রাকৃতিক দুর্যোগ ও সুনামি ও আয়লা সম্পর্কে মোটামুটি বেসিক কিছু কথা আমরা আলোচনা করলাম, এগুলো সম্পর্কে আমরা জানি এবং এখান থেকে কী কী ধরনের কোয়েশ্চেন হবে সেগুলো আমি রায় মার্টিন থেকে আলোচনা করছি। এবং পরীক্ষায় যেদিন ক্লাস হবে, তোমাদের ক্লাসের দিন এই রায় মার্টিনের ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো, প্রত্যেকেই ছবিটা দেখে কী কী কোয়েশ্চেন হতে পারে সেই কোয়েশ্চেনগুলো নোট করবে। যাদের কাছে আছে তারা অবশ্যই ভালো করে সেখান থেকে পড়াশোনা করবে। অবশ্যই পরীক্ষাতে এই সমস্ত জায়গাগুলো থেকেই কোয়েশ্চেন পরীক্ষাতে দেওয়া হবে। তো দেখো প্রত্যেকেই রায় মার্টিন পেজ নাম্বার 297, 297 নাম্বার পেজ। রায় মার্টিনে 297 নাম্বার পেজে দেখো প্রাকৃতিক দুর্যোগ সুনামি ও আয়লা সম্পর্কে বলা হয়েছে। এখানে অনেক কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে ছবি তুলে পাঠিয়ে দেবো। তোমরা এই ছবিগুলো দেখে, বা যদি কারো বই থাকে তো বই থাকলে খুবই ভালো, বই থাকলে বই থেকে পড়বে। আর যদি বই না থাকে তো এই ছবিগুলো থেকে এগুলো নোট করে নেওয়ার চেষ্টা করবে, কারণ এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসবে বা এই কোশ্চেনগুলো পরীক্ষাতে দেবো। ঠিক আছে, সুতরাং রায় মার্টিনটা খুব ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে কোন কোন ধরনের কোশ্চেন হবে, কোনগুলো কোশ্চেন হবে না, কী কী ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসতে পারে এবং কিভাবে লিখতে হবে সেই ধরনটা তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলেছে ঝড় অধিক শক্তিশালী হয় স্থলভাগে, সমুদ্রে, নদীতে না জঙ্গলে। তাহলে সমুদ্রে সবচেয়ে বেশি পরিমাণ অধিক শক্তিশালী হয়, আমরা কথা থেকেই বা গল্পটা যে পড়াশোনা করলাম সেখান থেকে আমরা এটা বলতে পারবো। আয়লা ঝড় কত সালে হয়েছিল? 2009 সালে। সুনামি হয়েছিল 2004 সালে। সুনামি সৃষ্টির কারণ কি ছিল? না তো ভূমিকম্প। হ্যাঁ, ভূমিকম্প, ঝড়, অগ্নুৎপাত, ধস। তাহলে কি কারণে সুনামিটা হয়েছিল? না তো সমুদ্রের নিচে তলদেশে বা নিচে কি হয়েছিল? ভূমিকম্প হয়েছিল। সুনামি একটি কি ভারতীয় শব্দ, জাপানি শব্দ, গ্রিক শব্দ, চৈনিক শব্দ? এটা হচ্ছে একটা জাপানি শব্দ। সুনামি কথাটা হচ্ছে একটা জাপানি শব্দ, যার অর্থ হচ্ছে কি সামুদ্রিক জলোচ্ছ্বাস। ঝড়ের গতি অনেক কমিয়ে দেয়, কারা কমিয়ে দেয়? গাছপালারা। ঠিক আছে, সুনামির ফলে মারাত্মক ক্ষতি হয় কোন রাজ্যে? সুনামি যে হয়েছিল 2004 সালে, সেটা কোন রাজ্যে ক্ষতি ছিল? পশ্চিমবঙ্গ, বিহার, তামিলনাড়ু, গুজরাট। তামিলনাড়ুতে। ঝড়ের সম্ভাবনা থাকলে মাছ ধরতে যাওয়া উচিত নয়, কেন? কারণ কোথায় মাছ ধরতে যাওয়া উচিত নয়? সমুদ্রের তলদেশে বা সমুদ্রে ফাঁকা জায়গার জন্য সেখানে ঝড়ের প্রকোপটা অনেক বেশি হয়, ফলে সমুদ্রের তীরবর্তীতে বা সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয় যদি ঝড় বা সুনামি বা কোনো ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক কোনো দুর্যোগের প্রাদুর্ভাব বা পূর্বাভাস পাওয়া যায় তাহলে। ঝড়ের সম্ভাবনা থাকলে মাছ ধরতে যাওয়া উচিত নয় সমুদ্রে। সুনামিতে জল উঠে গিয়েছিল প্রায় কত মিটার উঁচু? 12 মিটার উঁচু, প্রায় 3 থেকে 12 মিটার উঁচু। তাহলে এখানে আবার 12 মিটার অপশনটা পাচ্ছি। আয়লার সবচেয়ে ক্ষতি হয়েছিল সুন্দরবনে। হ্যাঁ, যেখানে ভূমিকম্প হয় সেখানকার লোকেরা কি করে? কাঠের, মাটির, সিমেন্টের, পাথরের বাড়ি তৈরি করে, কাঠের বাড়ি তৈরি করে। জাপানকে একটা ভূমিকম্পের দেশ বলা হয়। জাপানে দিনে 2বার, 1বার মাঝে মধ্যেই ভূমিকম্প হতে থাকে। সুতরাং ওই জন্য জাপানে যে সমস্ত ঘর বাড়িগুলো তৈরি করা হয় ম্যাক্সিমামটা কাঠের তৈরি করা হয়, কারণ ভেঙে গেলে যদি মানুষের উপর ভেঙে পড়ে তবে মানুষের ক্ষতি হবে না, এবং ভেঙে গেলেও সেটা বেশি ব্যয়বহুল হয় না, কম খরচে সেটা তৈরি করা যায়। ওই জন্য জাপানে ম্যাক্সিমামটাই কাঠ দিয়ে বাড়ি তৈরি করা হয়, এবং জাপানকে বলা হয় সুনামির ভূমিকম্পের দেশ। দেখো শূন্যস্থান, গাছপালা ড্যাশে ধাক্কা অনেকটা সামলে দেয় ঘূর্ণিঝড়ের বা ঝড়ের। 2009 সালে হওয়া বিধ্বংসী ঝড়ের নাম কি ছিল? আয়লা। ঝড়ের সম্ভাবনা থাকলে সমুদ্রে মাছ ধরতে যাওয়া উচিত নয়। সুনামি হলো বিশাল সামুদ্রিক জলোচ্ছ্বাস। সুনামি কি? তো সামুদ্রিক জলোচ্ছ্বাস। সুনামিতে ড্যাশ ধারের লোকেদের খুব ক্ষতি হয়, সমুদ্রের ধারের লোকদের খুব ক্ষতি হয়। সমুদ্রের নিচে ড্যাশ হওয়ার ফলে সুনামি সৃষ্টি হয়, ভূমিকম্প হওয়ার ফলে সুনামি সৃষ্টি হয়। 12 মিটার মানে প্রায় কত তলা? প্রায় 4 তলা। ঝড় বন্ধ করা যায় কি যায় না? এটা যায় না, তাহলে এটা মিথ্যা। সমুদ্রে কোনো বাধা না থাকায় ঝড় খুব জোরে হয়, এটা একদম ঠিক। সত্য মিথ্যা বলছি? সত্য মিথ্যা বলছি? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে মানুষ আগে বাড়ি ঘর বাঁচাবে না নিজে আগে বাঁচবে? হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ যদি হয় তা আগে নিজে বাঁচবে না বাড়ি ঘর বাঁচাবে? অবশ্যই আগে নিজে বাঁচবে, এটা ভুল। 2তলা 3তলা বাড়ি ঝড়ের আঘাত বেশি লাগে, অবশ্যই লাগে। ঝড়ের হাত থেকে রক্ষা পেতে সুন্দরবনে 1তলা পোক্ত বাড়ি করা উচিত, একদম ঠিক। সুনামিতে পশ্চিমবঙ্গের মারাত্মক ক্ষতি হয়, অবশ্যই, কিন্তু তামিলনাড়ুতে সবচেয়ে বেশি ক্ষতি হয়। সুনামিতে পশ্চিমবঙ্গে সেরকম ক্ষতি হয়নি। হ্যাঁ, ওই জন্য বললাম যে 2004 সালে যে সুনামি হয়েছিল সেই সুনামির প্রকোপটা আমাদের কতটা পড়েছিল সেটা আমরা অভিজ্ঞতা নেই, আমি বুঝতে পারিনি। সুতরাং পশ্চিমবঙ্গে কম হয়েছিল, সব থেকে বেশি হয়েছিল তামিলনাড়ুতে। যে কোনো দুর্যোগের পরিণতিকে কি বলা হয়? বিপর্যয় বলা হয়। যে কোনো দুর্যোগের
পরিণতিকে কি বলা হয়? বিপর্যয়। যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তখন মানুষের মধ্যে একটা বিপর্যয়, ক্ষয়ক্ষতি, তাকে বলা হয় বিপর্যয়। বিপর্যয় নেমে আসে। জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ কি? জাপানি শব্দ সুনামির আক্ষরিক অর্থ হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস। সু মানে হচ্ছে বন্দর, মানে সমুদ্র, আর নামি মানে হচ্ছে ঢেউ। বন্দরে ঢেউ বা জলের উপকূলে বা সমুদ্র উপকূলে যে ঢেউটা আছড়ে পড়ে সেটা হচ্ছে সুনামি। আইলা কি? আইলা হচ্ছে 2009 সালে হয়ে যাওয়া একটা ক্রান্তীয় ঘূর্ণিঝড় বা বিধ্বংসী একটা সাইক্লোন। পশ্চিমবঙ্গের আইলা ঘূর্ণিঝড় কবে হয়েছিল? 2009 সালে। সুনামিতে জল কতটা উঁচুতে উঠেছিল? সুনামিতে তামিলনাড়ুর দিকে দিকে মোটামুটি 12 মিটার উঁচু। সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে আইলা ঝড়ে মারাত্মক ক্ষতিগ্রস্ত? সুন্দরবন অঞ্চলে। ভূমিকম্প সৃষ্টি সামুদ্রিক জলোচ্ছ্বাসকে কি বলা হয়? সুনামি। সুনামিতে কোথায় বেশি ক্ষতি হয়েছিল? সুনামিতে দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে বেশি ক্ষতি হয়েছিল। পশ্চিমবঙ্গের কোথায় হরপ্পা বান প্রায় ঘটে থাকে? এগুলো নিয়ে মোটামুটি তোমরা কোশ্চেনগুলো আর বলছি না, জাস্ট কোশ্চেনগুলো আমি বলে দিই এখান থেকে কি কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার তোমরা করবে। সুনামি কি? আইলা কি? কত সালে সুনামি হয়েছিল? কত সালে আইলা হয়েছিল? ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প কোথায় হয়? কয়েকটি প্রাকৃতিক দুর্যোগের নাম বলো। তারপরে জাপানি শব্দ সুনামির অর্থ কি, সেগুলো। দুর্যোগ কাকে বলে? ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়? সুনামি সৃষ্টি হওয়ার কারণ কি? আইলা ছাড়া আর কটি কয়েকটি ঝড়ের নাম বলো। তোমরা শুনেছো নার্গিস, রোয়ানো, ফাইলিন, তিতলি, হুদহুদ, ফেনি, আমফান ইত্যাদি। এগুলো সব শুনেছো তোমরা নামগুলো। সংক্ষেপে লেখো। সুনামি সম্পর্কে তোমরা লিখবে। টিকা সম্পর্কে 2 মার্কে আসতে পারে, 3 মার্কে আসতে পারে। সংক্ষেপে লেখো। আইলা সম্পর্কে আসতে পারে। সুনামির সময় কি কি সাবধানতা নেওয়া প্রয়োজন সেটা আমাদের জানা দরকার। আমরা আলোচনা করলাম যে সেই সময় আমাদের সমুদ্রের তীরবর্তী অঞ্চলে না থাকা ভালো, দূরে চলে যাওয়া ভালো, বাড়িঘর ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া ভালো। এগুলো। ঝড়ের সময় কি কি সাবধানতা নেওয়া প্রয়োজন? ঝড়ের সময় শক্তপোক্ত বাড়িতে থাকা, আশ্রয় নেওয়া প্রয়োজন, সমুদ্রে মাছ ধরতে না যাওয়া প্রয়োজন, গৃহপালিত পশুদের নিরাপদে আশ্রয় দেওয়া, বাইরে বা যে কোনো গাছের নিচে না থাকা, উপকূল অঞ্চলে নিরাপদে আশ্রয়ে মানে পৌঁছানো, এরকম একটা ব্যাপার। আইলা ও সুন্দরবনের সমস্যা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করো। সেগুলো সম্পর্কে তোমাদের আলোচনা একটু করতে হবে। তোমাদের বই দেখতে পাচ্ছ, সুন্দরভাবে দেওয়া আছে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। তোমরা এখান থেকে কোশ্চেনগুলো আলোচনা করে পড়বে। কথা বোঝা গেল?